নমস্কার, আমি মধুশ্রী কুমার, সোনাময়ী কাদম্বিনী বালিকা বিদ্যালয় জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 লাইফ সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতার এর কোষ বিভাজন নিয়ে। আজকে বেসিক্যালি মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মাইটোসিস পড়তে গেলে একটু কোষ বিভাজন সম্পর্কে জানতে হবে। আচ্ছা দেখো, কোষ বিভাজন কি? কয়েকটা উদাহরণ দিলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো যে কোষ কখন বিভাজিত হয় আর কোষ কিভাবে বিভাজিত হয়। দেখো, একটা ছবি রয়েছে স্ক্রিনের মধ্যে। দেখো, একটা একদম ছোট বাচ্চা, সে ক্রমশ বড় হচ্ছে হয়ে একসময় সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাটা আকারে বাড়ছে, তো এই বাচ্চাটা আকারে বাড়ছে কি করে? তার দেহের আকার আয়তন তো বাড়তে হচ্ছে। তাহলে যদি কোষের সংখ্যা না বাড়ে, তাহলে দেহের আকার আয়তন কি করে বাড়বে? তার মানে নিশ্চয়ই এখানে কোষ বিভাজিত হয়েছে। একটা জীব যখন শুরু হয় তখন সে এককোষী জাইগোট দিয়ে তার জীবনযাত্রাটা শুরু করে। তারপর সেই এককোষী জাইগোটটা ক্রমশ বিভাজিত হতে থাকে, হতে হতে সে একটা বাচ্চার আকার নেয়। তারপর সেই বাচ্চা তার লাইফ সাইকেলের মধ্যে ঢুকে গিয়ে ক্রমশ সে বয়স্কের দিকে এগিয়ে যায়। তাহলে এই যে জীবের দেহের আকার বাড়লো, তার মানে কি হলো? জীবের বৃদ্ধি ঘটলো। তাহলে বৃদ্ধি ঘটার জন্য কি দরকার পড়লো? কোষের বিভাজন। আবার দেখো, অনেক সময় কি হয়, আমাদের হাত পা কেটে গেলে সেখান দিয়ে রক্ত বেরোয়। এবার কিছুদিন ধরো সেখানে কাটা দাগ থাকে, তারপর দেখবে আস্তে আস্তে সেই কাটা দাগটা মিলিয়ে যায়। তাহলে মিলিয়ে যাওয়া মানে কি? যেখানটা কেটে গেছিল সেখানে কোষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর ধীরে ধীরে সেই জায়গায় নতুন কোষ তৈরি হয়েছে, হয়ে তাহলে কি হয়েছে? কোষ বিভাজন হয়েছে। তাহলে ক্ষয় পূরণ বা ক্ষত নিরাময়ের জন্য কিন্তু কোষ বিভাজন আমাদের লাগছে। তারপর আবার তোমরা দেখতে পাও কিছু কিছু ক্ষেত্রে, দেখবে যে গাছের কলম তো আমরা পড়ে এসেছি গাছের হরমোনের ক্ষেত্রে। ওখানে আমরা কি পড়েছিলাম যে অনেক সময় কোনো কোনো গাছের ক্ষেত্রে, জবা গাছের ক্ষেত্রে বা লেবু গাছের ক্ষেত্রে ডাল কেটে বসিয়ে দিচ্ছি, সেখানে হরমোন প্রয়োগ করছি, জল দিচ্ছি, সেখান থেকে নতুন গাছ হচ্ছে। তাহলে একটা গাছের ডাল কেটে বসিয়ে দিলাম, সেখান থেকে একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি হলো। তাহলে এখানেও তো একটা কি হচ্ছে? একটা জনন হচ্ছে, অঙ্গজ জনন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কোষ বিভাজন দরকার। একটা কোষ যখন বিভাজিত হয়ে দুটো বা চারটে কোষ তৈরি করে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে কোষ বিভাজন। যে পদ্ধতিতে একটি মাতৃকোষ একবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, কিংবা দুবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ তৈরি করে, তাকে আমরা কোষ বিভাজন বলি। বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পদ্ধতিটি পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজন তিন রকমের হয়ে থাকে: মাইটোসিস আর মিওসিস। আজকে আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে কোষ চক্র সম্পর্কে একটু ধারণা করে নিতে হবে। তা দেখে নিত যে কোষ চক্র কথাটার মানে কি, বা কোষ চক্র মানে কি। এই যে একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে, এটা একটা ধারাবাহিক পদ্ধতিতে চলছে। তাহলে একটা কোষ বিভাজনের শেষ থেকে পরবর্তী কোষ বিভাজন হওয়া পর্যন্ত ওই কোষটা যে ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, ওর মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, সেটাকেই এক কথায় কোষচক্র বলা হয়। তাহলে একটা কোষ বিভাজনের শেষ থেকে পরবর্তী কোষ বিভাজনের শুরু অবধি ওই কোষটার মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন রয়েছে বা ঘটছে, সেটাই হলো কোষচক্র। এই কোষচক্রটার দুটো ফেজ আছে বা দশা। একটা হলো ইন্টারফেজ দশা, আর একটা হলো মাইটোটিক দশা। ইন্টারফেজ দশাটার আবার দেখো তিনটে ভাগ: G1 S G2। আর একটা হচ্ছে মাইটোটিক দশা, যেটা হচ্ছে বিভাজন দশা। সেটার আবার দুটো ভাগ: ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে সেলটার নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, যেটার ভাগ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা এগুলো আজকে আলোচনা করব। আর দেখো সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে কোষটার সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। এটাও আমরা আজকে আলোচনা করব। তাহলে এই যে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, এই দুটো ফেজের মধ্যে দিয়ে একটা কোষকে যেতে হয়, তবে সেই কোষটা বিভাজনের উপযোগী হয়ে ওঠে। এবার আমরা দেখে নিত যে কি কি হয়ে থাকে ইন্টারফেজ দশায়, কোষটার কি কি পরিবর্তন হয়ে থাকে। দেখো, একটা কোষচক্রের ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছ। খুব ভালো করে বুঝতেও পারবে, ছবিটাতে ইজি করেই আঁকা আছে।
একদম আমি একটু আগেই বললাম যে দুটো ফেজ আমরা দেখতে পাবো, একটা ইন্টারফেজ আর এই যে এম লিখেছি যেটা সেটা হচ্ছে মাইটোটিক ফেজ। আচ্ছা, একটা কোষ ধরো এই যে দুটো কোষ দিয়ে এই একটা কোষ দিয়ে ধরো যাত্রা শুরু হলো। এই কোষটা G1 ফেজে রয়েছে। এই কোষটা উৎপন্ন হয়েছে, ও উৎপন্ন হওয়ার সাথে সাথে ও ইন্টারফেজে ঢুকে গেছে। এই যে ইন্টারফেজে প্রবেশ করলো, প্রথমেই সে যে ফেজটায় ঢুকবে সেটা হলো G1 ফেজ। এবার এই G1 ফেজের মধ্যে এই যে নতুন উৎপন্ন যে কোষটা তার মধ্যে কি কি তৈরি হবে? এই G1 ফেজের মধ্যে বেসিক্যালি তৈরি হবে যেগুলো বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমি রেটিকিউলাম, এইরকম ধরনের অঙ্গাণু। আর তার সাথে কিছু পরিমাণ আরএনএ তৈরি হবে। কোথায় তৈরি হবে? এই G1 ফেজে। এবার দেখো এই যে G1 ফেজের মধ্যে তার মানে কি হলো, কোষটার আকার একটু বাড়লো। এবার এই কোষটা G1 থেকে প্রবেশ করবে কোথায়? এস ফেজে। তাহলে কি হয়েছিল, এই কোষটার মধ্যে নতুন উৎপন্ন যে কোষটা ছিল সেই কোষটার মধ্যে কোষীয় অঙ্গাণু তৈরি হয়েছিল, কিছু পরিমাণ প্রোটিন তৈরি হয়েছিল, এবার আর আরএনএ তৈরি হয়েছিল। এবার এই কোষটাই ঢুকে গেল কোথায়? এস ফেজে। এই যে এস ফেজে বেসিক্যালি এই কোষটার মধ্যে ডিএনএ সংশ্লেষ হবে, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হবে। এতক্ষণ পর্যন্ত কোষীয় অঙ্গাণু তৈরি হচ্ছিল, এবার দেখলাম এস ফেজের মধ্যে ডিএনএর পরিমাণ বাড়লো। ডিএনএর পরিমাণ বাড়ার সাথে সাথে কিছু তো প্রোটিন তৈরি হবেই, আর প্রতিটা ক্রোমোজোম ক্রোমাটিড বিশিষ্টও হবে। আর যেটা আমরা আগে পড়ে এসেছিলাম যে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যে কাইনেটোকোর থাকে, সেই কাইনেটোকোরগুলো কিন্তু প্রোটিন, এগুলো কিন্তু এস ফেজে তৈরি হবে। এস ফেজের পর চলে যাবে কোষটা দেখো G2 ফেজে। G2 ফেজে কি হবে? G2 ফেজে কোষটার আবার কিছু কিছু কোষীয় অঙ্গাণু তৈরি হবে, মাইটোকন্ড্রিয়া, গলগি, সেন্ট্রোজোম, এগুলো তৈরি হবে, ক্লোরোপ্লাস্ট এগুলো তৈরি হবে। আর তার সাথে খুব ইম্পর্টেন্ট, দেখো এই যে G2 ফেজের পর কোষটা কোথায় ঢুকে যাচ্ছে? মাইটোটিক ফেজ, মানে বিভাজন দশায়। তাহলে এই এতক্ষণ পর্যন্ত কোষটা দেখলে সব তো কোষটার মধ্যে সব কোষীয় অঙ্গাণু তৈরি হচ্ছিল। তাহলে এবার কোষটাকে কোথায় প্রবেশ করতে হবে? বিভাজনে। তাহলে বিভাজনে প্রবেশ করতে গেলে এই যে তোমার ডিএনএ, নিউক্লিয়াস এগুলো ছিল, এখান থেকে কি তৈরি হতে হবে? ক্রোমোজোম তৈরি হতে হবে, কারণ বিভাজনের সময় আমরা জানি যে নিউক্লিয় জালিকা ক্রোমোজোম তৈরি করে। তাহলে এখানে G2 ফেজে একটা প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটার নাম হলো সিডিকে প্রোটিন। সেই সিডিকে প্রোটিনটা কি করবে? এই নিউক্লিয় জালিকাগুলো থেকে ক্রোমোজোম ফরমেশনে হেল্প করবে। তাহলে সেটা কোথায় তৈরি হবে? সেটা হচ্ছে G2 ফেজে তৈরি হবে। তাহলে কোষটা তো আকারে বেড়ে গেল, আকারে বেড়ে এটা মাতৃকোষের অনুরূপ হয়ে গেল, হয়ে গিয়ে এটার সাথে সাথে কোষ বিভাজনে প্রবেশ করলো। এবার এই যে মাইটোটিক ফেজ একটু আগে পড়েছি, এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা হলো ক্যারিওকাইনেসিস। দেখো খুব ভালো করে সেলটার ডিভিশন হচ্ছে, আমরা এক্ষুনি একটু পরেই ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট একটুখানি বলবো যে ক্যারিওকাইনেসিসের পর দেখো একটা কোষের একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। আর সাইটোকাইনেসিসের পর দেখো দুটো সেল তৈরি হয়েছে উইথ টু নিউক্লিয়াস। তার মানে এখানে কি হচ্ছে? সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এখানে কি দেখলাম? ইন্টারফেস দশায় কোষটার মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু তৈরি হলো, কোষের আকার বাড়লো, কোষটা কোষ বিভাজনের উপযোগী হয়ে উঠলো। আর মাইটোটিক দশায় ওই কোষটার মাইটোসিস সেল ডিভিশন হলো, যেখানে ক্যারিওকাইনেসিসে তার নিউক্লিয়াসের ডিভিশন হলো, আর সাইটোকাইনেসিসে তার সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে দুটো সেল তৈরি হলো। আচ্ছা বলো তো, এই যে সেলটা ইন্টারফেসে প্রবেশ করলো, তার ইন্টারফেসে প্রবেশ করার দরকার কি হলো? এই যে দেখো সাইটোকাইনেসিসে যে দুটো সেল তৈরি হচ্ছে, দুটো সেলই কিন্তু আবার তৈরি হওয়ার সাথে সাথে তারা আলাদা আলাদা কোষচক্রে প্রবেশ করবে এবং চক্রাকারে সেম এই ওয়েতেই চলতে থাকবে। এখন এটাই মানে জানা দরকার যে এই যে দুটো সেল তৈরি হলো, যে অপত্য কোষগুলো মাইটোসিসের ফলে তৈরি হলো, তারা সাথে সাথে ইন্টারফেসে প্রবেশ করছে কেন? কারণ দেখো এটা খুব কমন সেন্সের ব্যাপার। ধরো একটা কোষ যদি একদম সমভাবে বিভাজিত হয়, তাহলে যে অপত্য কোষ দুটো তৈরি হবে তারা তো স্বাভাবিকভাবেই যে কোষটা থেকে বিভাজিত হচ্ছে, যে মাতৃকোষটা থেকে বিভাজিত হচ্ছে, পুরোপুরি তার অর্ধেক হবে। তার মধ্যে জেনেটিক মেটেরিয়াল অর্ধেক থাকবে, তার মধ্যে কোষীয় অঙ্গাণু অর্ধেক থাকবে, তার মধ্যে সাইটোপ্লাজম অর্ধেক থাকবে। এখানে তো বুঝতেই পারছো যে এই সেলটা ধরো দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে এই দুটো তো ছোট ছোট কোষ তৈরি হলো। কিন্তু তাহলে ছোট কোষ হলে তো হবে না,
আমার যে কোষ অপত্য কোষগুলো তৈরি হবে সেই অপত্য কোষগুলো কার অনুরূপ হতে হবে? মাতৃকোষের অনুরূপ। তাহলে এই অপত্য কোষগুলোর আকার আয়তন বাড়তে হবে, তাই জন্যই এই অপত্য কোষগুলো কোষচক্রে প্রবেশ করছে বা ইন্টারফেস দশার মধ্যে ঢুকছে। কেন ঢুকছে? যে এই আকারে ছোট অপত্য কোষগুলো যাতে আকারে বেড়ে মাতৃকোষের অনুরূপ হতে পারে। আমরা তো দেখলাম যে G1S G2 এর মধ্যে যে কি কি টাইপের কোন কোন ধরনের কোষীয় অঙ্গাণু কোথায়, প্রোটিন কোথায়, ডিএনএ তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে কোষচক্রটা বোঝা গেল। এখানে একটা দুটো পয়েন্টস আলোচনা করব। একটা দেখো, আমি একটা G0 ফেজ বলে লিখেছি। এই G0টা খুবই সংক্ষিপ্ত দশা, যেটা G1 দশার মধ্যে লক্ষ্য করা যায়। এটা স্থির দশা, এখানে কোষ কোনো রকম কাজ করে না। বিভাজন তো দূরের কথা, কোনো রকম কোষীয় অঙ্গাণু তৈরি করা কোনো কাজ করে না। কোষ এখানে পুরোপুরিভাবে থেমে যায়। এটা হচ্ছে G0 দশা। এই যে আমরা জানি না যে আমাদের স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, কেন? কারণ স্নায়ু কোষের মধ্যে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকে, আমরা পড়েছি তো। এই স্নায়ু কোষ কি হয়, এই স্নায়ু কোষ কিন্তু এই G0 দশায় চিরকাল আটকে থাকে। তাই কিন্তু স্নায়ু কোষ এই G0 দশাকে পেরিয়ে G1 এর মধ্যে আর ঢুকতে পারছে না। তাই জন্য স্নায়ু কোষ কিন্তু চিরকাল আটকে থাকার দরুন কিন্তু স্নায়ু কোষের কোনো বিভাজন হয় না। এটা একটা। 2 নম্বর হচ্ছে, এই কোষচক্র পড়ার সাথে সাথে আমরা আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট কি? চেক পয়েন্ট হচ্ছে, দেখো এটা পড়বার সময় আমি বললাম যে এই যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে, তারা একটা সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা চক্রের মধ্যে ঢুকে যাচ্ছে, যে G1 এ যাচ্ছে, তারপর S এ যাচ্ছে, তারপর G2 তে যাচ্ছে, আবার বিভাজন করছে, করে আবার দুটো তৈরি হচ্ছে, তারা আবার এই পথে চলছে। আচ্ছা, কখনো কি মনে হয় না যে এই যে G1S G2M, একটা কোষ এইরকম ভাবে সাইক্লিক্যাল ওয়েতে যাবে কেন? G1 থেকে সে তো G2 তে চলে যেতে পারতো, বা G2 থেকে তো লাফিয়ে এগুলো না করে G1 এ চলে আসতে পারতো। এই এই পরপর পথটা কে দেখাচ্ছে? এই পরপর পথটা দেখাবার জন্য আছে চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাজ হচ্ছে একটা কোষ যাতে ঠিকঠাক কোষচক্রের এই পথটাকে অতিক্রম করতে পারে। এই চেক পয়েন্টের একটা সংজ্ঞা বলা যেতে পারে, যদি ধরো এই চেক পয়েন্ট ঠিকঠাক কাজ না করে, তাহলে যে জায়গাতে কোষটা রয়েছে সেই জায়গাতেই কিন্তু কোষটা ভেঙে যাবে, ওখানে কিন্তু কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে, ইরেগুলার সেল ডিভিশন হবে। মানে কোনো এই যে নিয়ম শর্ত মেনে যে কোষ বিভাজন হচ্ছে, এগুলো কিচ্ছু মানবে না। তো এইরকম ভাবে 3টে চেক পয়েন্ট সেল সাইকেলে দেখা যায়, G1S G2M আর M। আমি ছবিতে দেখিয়েছি, দেখো G1S, দেখো একটা হচ্ছে তোমার G2S, G2M, আর একটা দেখো M। আচ্ছা, এবার দেখো এখানে এই যে 3টে চেক পয়েন্টের আমরা কথা বললাম, 3টে চেক পয়েন্টের কিছু কাজ আছে। দেখো G1 এর যে চেক পয়েন্ট, সেটা দেখো কোষের আকার আয়তন বৃদ্ধি ঘটায়, এইগুলো পরীক্ষা করে, এবং তার সাথে সাথে কিন্তু ঠিক করে যে কোষটা কখন G1 থেকে S এ ঢুকবে। G2Mটা দেখো, যেহেতু তোমার এটা S ফেজ পেরিয়ে যাচ্ছে, তাই জন্য তোমার কি দেখবে, যে ঠিকঠাক মতো ডিএনএ সংশ্লেষ হয়েছে কিনা, ডিএনএর গঠন ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখবে। আর তার সাথে কি করবে, সেলটাকে কোন দিকে ঠেলে দেবে, এম ফেজের দিকে ঠেলে দেবে। তারপর এটা মাইটোটিক চেক পয়েন্ট। মাইটোটিক চেক পয়েন্ট কি হবে, যে ঠিকঠাক মতো সেল ডিভিশন করছে কিনা, ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে ঠিকঠাক অবস্থান করছে কিনা সেটা দেখা। মানে সোজা কথায় সেলটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ঠিকঠাক মতো তার নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে কিনা সেটা কে দেখবে, সেটা দেখবে হচ্ছে এম ফেজ। এখন এখানে এটাই প্রশ্ন, ধরো বাই চান্স G1 এর চেক পয়েন্ট কাজ করা বন্ধ করে দিল, ধরে নাও এই চেক পয়েন্টটা কাজ করা বন্ধ করে দিল, যদি এটা বন্ধ করে দেয় তাহলে তখন কি হবে? তখন কিন্তু কোষটা হারিয়ে যাবে, মানে ধরো পথ হারিয়ে যাওয়ার মতো। যেই পথ হারিয়ে যাচ্ছে, তাহলে যে জায়গায় ছিল সেই জায়গাতেই কিন্তু কোষটা ইরেগুলার ডিভিশনে ঢুকে যাবে, কোষটা সেই জায়গাটাতেই ভেঙে যাবে এবং ছোট ছোট সেল তৈরি করবে। এই ছোট ছোট কোষগুলো দিয়েই তৈরি হবে হচ্ছে টিউমার। এই যে টিউমার ফর্ম হলো, টিউমার দু রকমের হতে পারে, একটা হলো বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার মানে যেটা ক্যান্সার ঘটাচ্ছে না, নর্মাল টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমার মানে হচ্ছে এর মধ্যে থাকা যে সেলগুলো, তাদের কিন্তু একটা ক্ষমতা থাকছে, তারা কিন্তু রক্তবাহের মধ্যে দিয়ে, রক্তের স্রোতের মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় পরিবাহিত হতে পারছে। এটাকে বলা হয় হচ্ছে মেটাস্ট্যাসিস। মানে সোজা কথায় ম্যালিগন্যান্ট টিউমার মানে হচ্ছে ক্যান্সার বা ক্যান্সারাস টিউমার ফর্ম করা। তাহলে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়লাম চেক পয়েন্টের ব্যাপারে, যে আমরা দেখলাম যে 3খানা চেক পয়েন্ট হয়ে থাকে, G1S G2M আর M।
যার মধ্যে হচ্ছে G1 এর চেক পয়েন্টের যে কোনো একটা চেক পয়েন্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেল তার সেল সাইকেলে নিজের পথটাকে খুঁজে পায় না, যে অবস্থানে থাকে সেখান থেকে ভেঙে যায়, অসংখ্য ছোট ছোট কোষ তৈরি করে যারা টিউমার ফর্ম করে, এবং এই টিউমারটাই কিন্তু ক্যান্সারাসও হয়ে যেতে পারে, আবার নন ক্যান্সারাসও হতে পারে। আচ্ছা, তাহলে কোষচক্র তো বোঝা গেল আমাদের। এবার কোষচক্রের পর আমি ডাইরেক্ট যেটাই চলে যাব সেটা হচ্ছে এই এম ফেজে, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেটাকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন কি? দেখো, এটা একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি, যেখানে দেহ কোষ, দেহ মাতৃকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি, সম বৈশিষ্ট্য, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। এখানে একটা ছবি রয়েছে, দেখো, দেখলেই বুঝতে পারবে। 2n ক্রোমোজোম বিশিষ্ট, এগুলো আগে আমরা পড়েছি, 2n মানে কি, n মানে কি। 2n ক্রোমোজোম বিশিষ্ট একটা দেহ মাতৃকোষ আছে, একবার বিভাজিত করে দেখো দুটো অপত্য কোষ তৈরি করেছে, যারাও কিন্তু 2n ক্রোমোজোম বিশিষ্ট। আচ্ছা, তার বা এন থেকেও হতে পারে, মানে একটা হ্যাপ্লয়েড সেল সে ডিভাইড করেছে, করে দুটো অপত্য কোষ তৈরি করেছে যারা পুরো মাতৃকোষের মতো হবে, এবং এরাও কিন্তু এন ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এখানে মাইটোসিস মানে হলো যে দেহ মাতৃকোষের বিভাজনটা হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো, এখানে তোমার ক্রোমোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম একবার করেই বিভাজিত হবে, হলো। 3 নম্বর হচ্ছে এটা কিন্তু সমবিভাজন। সমবিভাজন কথাটার মানে কি? মানে হলো যেহেতু অপত্য কোষ দুটোর ক্রোমোজোম সংখ্যা দেহ মাতৃকোষের অনুরূপ, তাই জন্য এটা সমবিভাজন বা সদৃশ বিভাজন। আর এক সদৃশ বিভাজন বা সমবিভাজন। আবার বলছি, যে অপত্য কোষ দুটো তৈরি হবে, তার ক্রোমোজোম সংখ্যা, ডিএনএর পরিমাণ, ডিএনএর আকৃতি, ক্রোমোজোমের গঠন হুবহু মাতৃকোষের মতো হবে, তাই জন্য এটা কি হবে? এটা সমবিভাজন হবে। তাহলে 3টে পয়েন্ট আমরা এই ব্যাখ্যা থেকেই পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখো, এটা কোথায় হয়? এটা তো যে কোনো ইউক্যারিওটিক কোষের, উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে এটা লক্ষ্য করা যাবে। ভ্রূণের পরিস্ফুটনের সময় এটা লক্ষ্য করবে। রেণুস্থলীর রেণু মাতৃকোষ সৃষ্টিতেও হতে পারে, বা জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময় মাইটোসিস দেখতে পাওয়া যেতে পারে। তাহলে মাইটোসিস মানে আরেকবার বলে দিচ্ছি, দেহ মাতৃকোষ বিভাজিত হবে, একবার বিভাজিত হবে, দুটো অপত্য কোষ তৈরি করবে, দুটো অপত্য কোষই মাতৃকোষের অনুরূপ হবে। আচ্ছা, মাইটোসিসকে যেমন সমবিভাজন বলা হয়, ঠিক তেমনভাবেই কিন্তু মাইটোসিসকে পরোক্ষ বিভাজনও বলা হয়। পরোক্ষ বিভাজন আর প্রত্যক্ষ বিভাজন, এটার মানে কি? প্রত্যক্ষ বিভাজন মানে হলো যেখানে কোষটা সরাসরি বিভাজিত হচ্ছে, কোনো ক্রোমোজোম গঠন বিভাজন ছাড়া, কোনো ক্রোমোজোম তৈরিও হয় না, তার বিভাজনও হয় না, সেটা প্রত্যক্ষ। এই যে মাইটোসিস কোষ বিভাজন, সেটা প্রত্যক্ষ বিভাজন। পরোক্ষটা কি? পরোক্ষ মানে হলো, ধরো মাইটোসিস কোষ বিভাজন, এখানে দেখো নিউক্লিয়াসে নিউক্লিয় জালিকাগুলো ক্রোমোজোম তৈরি করছে, তারপর সেই ক্রোমোজোমটা বিভাজিত হচ্ছে, মানে সরাসরি কিন্তু এখানে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে না, ক্রোমোজোম তৈরি হচ্ছে, বেমতন্তু তৈরি হচ্ছে, তাদের বিভাজন হচ্ছে, হয়ে তোমার দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। যেহেতু এখানে সরাসরি নিউক্লিয়াসের বিভাজন বা সাইটোপ্লাজমের বিভাজন সরাসরি হচ্ছে না, তাই জন্য এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। এবার আমরা চলে আসব মাইটোসিস কোষ বিভাজনের ফেজগুলোতে, যে এটা কি, কতগুলো ফেজ নিয়ে তৈরি। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর আমরা তো পড়লাম ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। দেখে নিই এবার যে তাহলে ক্যারিওকাইনেসিসটা কিভাবে হচ্ছে। প্রথম ফেজ যেটা, সেটা হলো প্রোফেজ। ঠিক আছে, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোই আঁকা আছে, দুটোই বোঝাবার জন্য করা আছে। প্রথমেই দেখো যেটা বলবো, প্রোফেজে কি হয়। ছিল তো একটা নর্মাল কোষ, একটা কোষ মানে তার মধ্যে ইউক্যারিওটিক কোষ যদি হয়, তাহলে তার মধ্যে প্রপার নিউক্লিয়াস আছে, মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, সমস্ত কোষীয় অঙ্গাণু আছে। প্রাণী কোষ হলে তার অবশ্যই সেন্ট্রোজোম আছে। প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশার মেইন যে পয়েন্টসটা, সেটা হচ্ছে এই যে নিউক্লিয় জালিকাগুলো, এই নিউক্লিয় জালিকাগুলো কিন্তু জল বিয়োজিত করে
তোমার ক্রোমোজোম তৈরি করা শুরু করে, নিউক্লিয় জালিকাগুলো আরও ঘন সন্নিবেশিত হয় এবং তোমার ক্রোমোজোম তৈরি করা শুরু করে। একটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড বিশিষ্ট হয়ে থাকে। আর যেটা মেন পয়েন্টস সেটা হচ্ছে দেখো নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের যে চারটে অংশ, নিউক্লিয় জালিকা তো ক্রোমোজোম তৈরি করে ফেললো, আর নিউক্লিয় পর্দার দেখো অবলুপ্তি ঘটে যায়, আর নিউক্লিওলাসেরও কিন্তু অবলুপ্তি ঘটে যায়। নিউক্লিওলাস তো অসংখ্য রাইবোজোমের সমষ্টি দিয়ে গঠিত, কিছুই হয় না, ওই রাইবোজোমগুলো সারা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়ে, আর নিউক্লিয় পর্দাটা ছোট ছোট খণ্ডে ভেঙে যায়। তাহলে তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে এক হচ্ছে ক্রোমোজোম ফর্মেশন স্টার্ট হলো জল বিয়োজন দ্বারা, নিউক্লিয় জালিকাগুলো ঘন সন্নিবেশিত হলো, ক্রোমাটিড একটা ক্রোমোজোম ক্রোমাটিড প্রাপ্ত হলো, আর 2 নম্বর দেখলাম যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে, 3 নম্বর দেখলাম নিউক্লিওলাসেরও অবলুপ্তি ঘটছে। এবার প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এই সেন্ট্রোজোম আছে, তাই সেন্ট্রোজোম সেন্ট্রিওলে বিভক্ত হবে এবং সেন্ট্রিওলগুলো দেখো উভয় মেরুর দিকে যাবে এবং অপত্য সেন্ট্রোজোম তৈরি করবে, এবং এর সাথে সাথে এখানে বেম তৈরি হওয়া শুরু হবে। বেম হচ্ছে যে এই সেন্ট্রিওলে যে অ্যাস্ট্রাল রেগুলো থাকে, অ্যাস্ট্রাল রশ্মিগুলো থাকে, সেগুলো জুড়ে জুড়ে বেম তৈরি হয় বা বেম তন্তু তৈরি হওয়া শুরু হবে। প্রাণীকোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওল, এর চারপাশে থাকা অ্যাস্ট্রাল রে আর তোমার এই যে বেম তন্তু তৈরি হওয়া শুরু হলে এই বেম তন্তুগুলো মিলে মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে। আর যেহেতু এটা অ্যাস্ট্রাল রে থেকে তৈরি হচ্ছে বেমটা, তাই জন্য এটাকে বলা হয় অ্যাস্ট্রাল বেম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টসটা দেখতে পাবো না। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ওদের তো আর সেন্ট্রোজোম থাকে না, পরিবর্তে থাকে কি অনুনালিকা বা মাইক্রোটিউবিউল। সেই মাইক্রোটিউবিউলগুলো কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রফেজ দশায় বেম তৈরি করা শুরু করে, এবং এটা যেহেতু তোমার বেমটা অ্যাস্ট্রাল রে দিয়ে তৈরি হচ্ছে না, তাই এদের বেমটাকে বলা হয় বা বেমতন্তুটাকে বলা হচ্ছে অ্যানাস্ট্রাল বেম। তাহলে আমরা প্রফেজে কি দেখতে পেলাম? খুব সোজা কথায় ক্রোমোজোম তৈরি হচ্ছে আর নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটছে। আচ্ছা, এরপর যেটা চলে আসবো সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হচ্ছে দেখো, ক্রোমোজোমগুলো পুরো মাঝখানে তৈরি মানে চলে আসছে। প্রফেসে তো দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু মেটাফেজে দেখো ক্রোমোজোমগুলো পুরো মাঝখানে রয়েছে। তাহলে ক্রোমোজোম সুস্পষ্ট হবে মেটাফেজে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ক্রোমোজোমগুলো ঠিক নিরক্ষীয় তল বরাবর বিন্যস্ত থাকবে, যেটাকে বলা হয় হচ্ছে মেটাফেজ প্লেট। 3 নম্বর যেটা হচ্ছে সেটা দেখো প্রত্যেকটা ক্রোমোজোম দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চলে দেখো এই যে বেম তন্তুর সাথে জোড়া রয়েছে। বোঝা গেল তো? তার মানে দেখো একটা এখানে দেখো একটা উভয় মেরুর মধ্যে যে বেম তন্তুগুলো রয়েছে, এই কিছু কিছু বেম তন্তু আছে যা ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারকে সাথে যুক্ত। এক্ষেত্রেও তাই, দেখো উভয় মেরুর মধ্যে যে বেম তন্তুগুলো আছে সেগুলো দেখো এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত। ঠিক আছে, এবার এখানে দেখো যে কত রকমের আমরা এই বেমতন্তু দেখতে পাচ্ছি। এখানে 2 রকমের বেমতন্তু দেখা যায়। একটা হচ্ছে দেখো এটা, যেটা হচ্ছে তোমার ক্রোমোজোমাল তন্তু, যেটা মেরুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত। আর একটা দেখো নিরবিচ্ছিন্ন তন্তু, যেটা দেখো উভয় মেরুর সাথে যুক্ত, মানে তোমার দুটো মেরুর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন তন্তু। তাহলে মেটাফেজে আমরা কি পেলাম? মেটাফেজেতে পেলাম ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হলো। মাইক্রোস্কোপের তলায় যদি দেখো তাহলে ক্রোমোজোমগুলোকে মোটামুটি স্পষ্টভাবে দেখা যাবে। 2 নম্বর পেলাম যে এখানে বেমতন্তু ফর্মেশনটা একদম কমপ্লিট হয়ে গেল। 2 রকমের বেমতন্তু পাচ্ছি, একটা ক্রোমোজোমাল বেমতন্তু আর একটা ক্রোমোজোমাল তন্তু আর একটা নিরবিচ্ছিন্ন তন্তু। মেরুর সাথে সেন্ট্রোমিয়ার অবধি জোড়া যেটা ক্রোমোজোমাল তন্তু, আর উভয় মেরুর মাঝখানে রয়েছে যেটা সেটা নিরবিচ্ছিন্ন তন্তু। আর আরেকটা পেলাম যেটা পুরোপুরিভাবে মাঝখানের প্লেটে থাকছে, যেটাকে আমরা বলে থাকছি মেটাফেজ প্লেট। প্রফেজ দশা ছিল হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, এটা ক্ষণস্থায়ী দশা আর মেটাফেজটা। এবার মেটাফেজের পর চলে আসে হচ্ছে অ্যানাফেজ। ছবিগুলো দেখে পড়লেই আমার মনে হয় যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হাতে আঁকা ছবি অনেকেই প্রেফার করে, আমিও সবসময় হাতে আঁকা ছবি প্রেফার করি, তাই হাতে আঁকা ছবি দিয়েই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এবার এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয় দেখো, মেটাফেজে দেখলাম কি ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর রয়েছে। এই অ্যানাফেজে কি হলো সেটা হচ্ছে ওই যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে গেল। তাহলে একটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড প্রাপ্ত হলো। এবার এই যে ক্রোমাটিডগুলো এইগুলো দেখো এই বেম তন্তু বরাবর উভয় মেরুর দিকে চালিত হলো। এটাকে বলা হয় হচ্ছে অ্যানাফেজীয় চলন।
তাহলে আবার বলছি যে এই যে ক্রোমোজোম, ওখানে তো মেটাফেজে দেখেছিলাম যে, আগের স্লাইডটা দেখে নাও, দেখো এখানে দেখেছিলাম যে পুরো গোটা গোটা ক্রোমোজোম রয়েছে নিরক্ষীয় অঞ্চলে। আর অ্যানাফেজে দেখছি দেখো যে এখানে কিন্তু আর ক্রোমোজোমগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেছে সেন্ট্রোমিয়ার বরাবর, এবং শুধু ভাগ হয়েছে তা না, উভয় প্রান্তের দিকে চালিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাগটা কেন হলো, এই সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমের বিভাজনটা কেন ঘটলো? দুটো কারণে। একটা হচ্ছে যে দেখো, এই যে ক্রোমোজোমগুলো দুটো ক্রোমাটিড দিয়ে গঠিত, এই দুটো ক্রোমাটিডের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করেছে। আর তার সাথে এই যে ক্রোমোজোমাল তন্তুগুলো, যেটা ক্রোমোজোমটাকে ধরে রেখেছিল সেন্ট্রোমিয়ার অঞ্চলে, সেটা ক্রমশ সংকুচিত হতে শুরু করেছে। এই দুটো কারণের ফলে একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার থেকে ভাগ হয়ে গেছে এবং হয়ে ক্রোমাটিডগুলো এই উভয় প্রান্তের দিকে যাওয়া শুরু করেছে। এইগুলো, এই যে ক্রোমাটিডগুলো, এরাও তো কিছু কিছুটা সেন্ট্রোমিয়ার পেয়েছে, অর্ধেক অর্ধেক সেন্ট্রোমিয়ার। এদেরকে আর আমরা ক্রোমাটিড বলবো না, এদেরকে আমরা বলবো হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফেজীয় চলন দেখাচ্ছে, মানে হচ্ছে বেমতন্তু বরাবর মেরুর দিকে চালিত হচ্ছে। এর ফলে এখানে তিনটে ধরনের আমরা বেমতন্তু দেখতে পাবো। কি কি ধরনের দেখো এখানেই বুঝতে পারবে। একটা দেখো কন্টিনিউয়াস, একটা মেরু থেকে আরেকটা মেরুর মধ্যে রয়েছে, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বেমতন্তু। একটা দেখো বিচ্ছিন্ন বা ক্রোমোজোমাল, যেটা হচ্ছে উভয় প্রান্ত থেকে ক্রোমোজোম অবধি রয়েছে, সেন্ট্রোমিয়ার অবধি রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার ক্রোমোজোমাল তন্তু। আর একটা দেখো এই দুটো অপত্য ক্রোমোজোমের মাঝখানে রয়েছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এখানে ভালো করে একটা বুঝতে পারবে, তিনটে তন্তুই আলাদা করে দেওয়া, যে একটা কন্টিনিউয়াস তন্তু যেটা উভয় মেরুর মধ্যে রয়েছে, একটা ক্রোমোজোমাল তন্তু যেটা মেরু আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবধি রয়েছে, একটা ইন্টারজোনাল তন্তু যেটা হচ্ছে কি দুটো অপত্য ক্রোমোজোমের মাঝখানে রয়েছে। তাহলে অ্যানাফেজে আমরা মেন কি পয়েন্টসটা দেখলাম যে একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের দৈর্ঘ্য বরাবর ভাগ হয়ে যাচ্ছে, ওই দুটো অপত্য ক্রোমোজোম তৈরি করে উভয় প্রান্তের দিকে চালিত হচ্ছে, যেটা অ্যানাফেজীয় চলন। আর এখানে এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে এখানে ওই ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ আর ক্রোমোজোমাল তন্তুগুলোর সংকোচনের ফলে এই ঘটনাটা ঘটছে। আর যেটা আর একটা জিনিস দেখতে পাবো আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম, যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী তো এক একটা ক্রোমোজোমকে এক এক রকম দেখতে হয়ে থাকে। সেই জন্যই আর কি আমরা পড়েছিলাম যে যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়, যাহলে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে, সাবমেটাসেন্ট্রিক হলে সেন্ট্রোমিয়ার মাঝের কিছুটা কাছাকাছি অংশে থাকে। এখন দেখো এরকম তো চারটে আমরা টাইপ পড়েছিলাম, যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তাহলে এই যে চারটে টাইপের ক্রোমোজোম, প্রত্যেকের মধ্যেই তো এই অ্যানাফেজীয় চলনটা হবে। তাহলে এই চারটে টাইপের ক্রোমোজোমকে অ্যানাফেজীয় চলনের সময় কী রকম দেখতে হবে, সেটা হচ্ছে যে তোমার মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলোকে দেখতে হবে ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলোকে দেখতে হবে এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমগুলোকে দেখতে হবে জে লেটারের মতো, আর যেটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম সেটাকে দেখতে হবে আই এর মতো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আর একটা পয়েন্টস আমার অ্যানাফেজে বাকি আছে, সেটা হচ্ছে দেখো অ্যানাফেজে এই যে এটা দিয়েই বুঝতে পারবে, যদি প্রাণী কোষের ক্ষেত্রে এই যে ইন্টারজোনাল তন্তুগুলো অ্যানাফেজে একত্রিত হয়ে যায়, এটা উদ্ভিদ কোষের ছবি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, আমি প্রাণী কোষ দিয়েই বলি। দেখো এইখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ইন্টারজোনাল তন্তুগুলো থাকে, এই ইন্টারজোনাল তন্তুগুলো একত্রিত হয়ে যায়, হয়ে গিয়ে তৈরি করে হচ্ছে স্টেম বডি। যে স্টেম বডিগুলো প্রাণী কোষের এই অপত্য ক্রোমোজোমগুলোর মেরুর দিকে চলনে সাহায্য করে থাকে। এটা একটা স্টেম বডি, একটা পয়েন্টস পেয়ে যাবে যে ইন্টারজোনাল তন্তুগুলো অ্যানাফেজ দশায় একত্রিত হয়ে একটা স্টেম বডি গঠন তৈরি করে, যেটা এই ক্রোমাটিডগুলোকে এখন তো আমরা এদেরকে অপত্য ক্রোমোজোম বলবো, অপত্য ক্রোমোজোমগুলোকে উভয় মেরুর দিকে চালিত করে। এটা কিন্তু দ্বিতীয় ক্ষণস্থায়ী দশা অ্যানাফেজটা। তাহলে অ্যানাফেজটা বোঝা গেল। এরপর চলে আসবো আমরা টেলোফেজে। ছবির মতনই ক্লিয়ার, টেলোফেজটা বোঝাই যাচ্ছে, খুব একটা অসুবিধার কিছু নেই। টেলোফেজের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন কিন্তু হয়ে গেছে। আর কি করে বিভাজনটা হলো, এতক্ষণ পর্যন্ত তো আমরা অপত্য ক্রোমোজোম অবধি দেখেছিলাম। এবার হচ্ছে টেলোফেজ হচ্ছে লাস্ট ফেজ মাইটোটিক কোষ বিভাজনে, ক্যারিওকাইনেসিসের ঠিক যা প্রফেজে হয়েছিল তার উল্টোটা পাবো। তো উল্টো জিনিসগুলো আমরা কি পাবো, ওখানে দেখেছিলাম যে জল বেরিয়ে গিয়ে নিউক্লিয় জালিকাগুলো ঘন সন্নিবেশিত হয়ে স্থূলাকার হয়ে গিয়ে
ক্রোমোজোম তৈরি করেছিল। তাহলে এখানে তার উল্টোটা পাবো, মানে এখানে পাবো যে ক্রোমোজোমটা খুলে যাবে, খুলে গিয়ে জল সংযোজিত হবে, হয়ে সরু হয়ে গিয়ে আবার নিউক্লিয় জালিকা ফর্ম করবে। এবার একটা নিউক্লিয়াসের তো শুধু নিউক্লিয় জালিকা হলে হবে না, বাকি অংশগুলো তৈরি হতে হবে। তাহলে তার সাথে কি তৈরি হতে হবে? নিউক্লিওলাস। তার সাথে কি তৈরি হতে হবে? নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় প্লাজম তো সাইটোপ্লাজমেরই অংশ। তাহলে তাহলে তোমার কি তৈরি হলো? দুটো পূর্ণাঙ্গ নিউক্লিয়াস। তাহলে এইখান থেকে দেখো এই ছবিটা দিয়ে বোঝানো যাবে। তাহলে এই যে উপরের দিকে যে এই যে তোমার ক্রোমোজোমগুলো রয়েছে, এই ক্রোমোজোমগুলো ক্রমশ খুলে গিয়ে নিউক্লিয় জালিকা তৈরি করছে, মানে উপরের পাটে একটা নিউক্লিয়াস, আর এই ক্রোমোজোমগুলো ক্রমশ খুলে গিয়ে তোমার জালিকাগুলো নিউক্লিয় জালিকা তৈরি করেছে, মানে নিচের দিকে একটা নিউক্লিয়াস তৈরি করছে। তাহলে বোঝা যাচ্ছে অ্যানাফেজের ছবি দেখেই ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তৈরি হচ্ছে। তার মানে ওপরে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, নিচে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এবার হচ্ছে তাহলে কি হলো? মানে দুটো প্রান্তে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে নিউক্লিয়াসের চারটে অংশ ক্রমশ তৈরি হলো। তাহলে যা প্রফেজে দেখেছিলাম পুরোটাই তার উল্টো হলো টেলোফেজে। এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো এই সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হবে, স্টার্ট হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আমরা তাই দেখছি, আবার প্রাণী কোষের ক্ষেত্রেও তাই দেখছি। প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোষ পর্দাটা ঠিক মাঝ বরাবর ভাঁজ খেয়ে ভিতরের দিকে যাওয়া শুরু করেছে। এটাকে এই যে ভাঁজ খেয়ে ভিতরের দিকে যাচ্ছে এটাকে বলছে ক্লিভেজ ফারো, ফর্মেশন হচ্ছে ক্লিভেজ ফারো। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো ঠিক মাঝ বরাবর একটা প্লেট তৈরি হয়েছে, একটা শক্ত অংশ মতো গঠন তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলে থাকছি হচ্ছে কোষপাত। তৈরি হয়নি, তৈরি হওয়া শুরু হচ্ছে। তাহলে বোঝা গেল তাহলে টেলোফেজ হচ্ছে কি লাস্ট ফেজ। টেলোফেজে কি দেখতে পেলাম? যে ক্রোমোজোমগুলো ক্রমশ খুলে গিয়ে নিউক্লিয়াস ফর্ম করছে, নিউক্লিয় জালিকা তৈরি করছে, তার সাথে পুনরায় নিউক্লিওলাস তৈরি হচ্ছে, পুনরায় নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, হয়ে দুখানা অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, ও এবং তার সাথে সাথে সাইটোপ্লাজমের বিভাজন স্টার্ট হচ্ছে। এবার তাহলে আমাদের একদমই কমপ্লিট হয়ে গেল যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, চারটে ফেজ, অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশনটা আমরা পড়ে ফেললাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যে কি করে দুটো সেল তৈরি হচ্ছে। এইখানে দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু টেলোফেজটাই দেওয়া, যে নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, নিউক্লিয় জালিকা ফালিকা সব তৈরি হয়ে গেছে। কিন্তু দেখো টেলোফেজেও কিন্তু এই যে বেম তন্তুগুলো কিন্তু তখনও থেকে গেছিল উদ্ভিদ কোষে। আর দেখো মাঝখানে একটা আবছা গঠন দেখতে পাচ্ছ যেটাকে ফ্র্যাগমোপ্লাস্ট বলছে। কি হচ্ছে এই মাঝখানটায় পুরো মাঝ বরাবর অঞ্চলে? এখানে কি হয়, আমরা গলগি বডি পড়েছি। গলগি বডির যেটা ভেসিকল থাকে তার মধ্যে ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট নিয়ে এই ভেসিকেলগুলো এই মাঝখানে পরপর জমা হতে থাকে। এদেরকে বলা হয় হচ্ছে ফ্র্যাগমোজোম। আর এই যে আমরা তন্তুগুলো দেখতে পাচ্ছি এগুলো তো ইন্টারজোনাল তন্তু, দুটো ক্রোমোজোমের মাঝখানে ছিল, যে অ্যানাফেজে পড়েছিলাম। এই ইন্টারজোনাল তন্তু আর এই ফ্র্যাগমোজোম জুড়ে যায়, জুড়ে গিয়ে তৈরি করে এই ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে গলগি বডির ভেসিকেল ক্যালসিয়াম পেকটেট ম্যাগনেসিয়াম পেকটেট নিয়ে আসলো, সেটাকে বলছে ফ্র্যাগমোজোম। এরা যখন ইন্টারজোনাল তন্তুর সাথে জুড়ে তৈরি করলো কি ফ্র্যাগমোপ্লাস্ট। এবার এই ফ্র্যাগমোপ্লাস্ট তো ক্রমশ বাড়ছে পরিধির দিকে, ফ্র্যাগমোপ্লাস্টের শেষে আবার ফ্র্যাগমোজোম জমা হচ্ছে, এইভাবে কি হচ্ছে এরা পরস্পর জুড়ছে, জুড়ে গিয়ে এরা তৈরি করছে কোষপাত। এইটা হচ্ছে সেই কোষপাত, অর্থাৎ ফ্র্যাগমোপ্লাস্ট ও ফ্র্যাগমোজোম পরপর জুড়ে গিয়ে তৈরি করছে কি কোষপাত। এবার হচ্ছে বা সেল প্লেট। এবার দেখো আমরা উদ্ভিদ কোষ পড়েছিলাম, ওখানে আমরা পড়েছিলাম যে পাশাপাশি দুটো উদ্ভিদ কোষের মাঝখানে সাইটোপ্লাজমের মধ্যে একটা সংযোগ সেতু থাকে যেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে কোষপাত তো সিমেন্টের মতো হয়ে মাঝখানটাকে মানে জুড়ে দিল, দুটো সেলকে আলাদা করে দিল। তাহলে কি করে হলো, তাহলে এখানে প্লাজমোডেসমাটা কি করে তৈরি হবে? এই কোষপাতের মাঝখানে এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামের ভেসিকেলগুলো গুলো প্রবেশ করবে, করে ও যেহেতু ইয়ার প্রবেশ করছে মানে জায়গাটা কি হয়ে যাচ্ছে ফাঁকা, তাহলে ওইগুলো কি তৈরি করছে? প্লাজমোডেসমাটা তৈরি করছে, মানে হচ্ছে কানেকশন, দুটো সেলের মাঝখানে কানেকশন, সেটাকে বলছে প্লাজমোডেসমাটা। তাহলে এটা হলো।
তাহলে আমরা প্লাজমোডেসমাটার গঠনও দেখলাম। এবার কি হবে, এই যে কোষপাতটা, এই কোষপাতটা ক্রমশ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট জমা হতে হতে এটা ক্রমশ ভৌত রাসায়নিক পরিবর্তন হবে এবং এটা মধ্যপর্দা তৈরি করবে। আমরা ক্লাস 9-এ কিন্তু কোষ প্রাচীরের গঠন পড়ে এসেছি। তাহলে এই মধ্যপর্দা তৈরি হবে, ক্রমশ মধ্যপর্দার উভয় পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে তৈরি হবে প্রাথমিক প্রাচীর এবং হয়ে গিয়ে দুটো কোষকে সম্পূর্ণ আলাদা করে দেবে। এই মধ্যপর্দা তৈরি হয়ে এই যে সেলটা তার উভয় প্রাচীরের সাথে যুক্ত হবে, দুটো কর্নারের সাথে। তো বুঝতেই পারছো, তারপর এর মধ্যে প্রাথমিক প্রাচীর যেই তৈরি হয়ে যাবে তখন সম্পূর্ণ দুটো ভাগে উদ্ভিদ কোষটা ভাগ হয়ে গেল। তাহলে পরপর পয়েন্টসগুলো কি হলো, প্রথমে ফ্র্যাগমোজোম, তারপরে হলো ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে হলো কোষপাত, তারপরে তার মাঝখানে তৈরি হলো প্লাজমোডেসমাটা, তারপর ওই কোষপাতটাই কিসে কনভার্ট হলো, মধ্যপর্দা, তারপর মধ্যপর্দার পর কি তৈরি হলো, প্রাথমিক প্রাচীর, তারপর গৌণ প্রাচীর। তাহলে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর নিয়েই তো তৈরি হয় কোষ প্রাচীর। তাহলে কোষটা সম্পূর্ণ দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু উদ্ভিদের সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে উদ্ভিদ কোষের। এবার উদ্ভিদ কোষ যখন আমরা পড়ছি, সাথে সাথে আমাদের কি পড়তে হবে, প্রাণী কোষ। তাহলে সেম আমরা প্রাণী কোষটা দেখি যে প্রাণী কোষটা কিভাবে বিভাজিত হচ্ছে। দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ঠিক অ্যানাফেজের শেষের দিক থেকে কিন্তু মাঝ বরাবর, এটা বুঝতেই পারছো যে অ্যানাফেজি, তার কারণ হচ্ছে দেখো এখানে ওই যে ক্রোমাটিডগুলো উভয় মেরুর দিকে চালিত হচ্ছে, অপত্য ক্রোমোজোমগুলো, ঠিক তখনই দেখো এখানে কোষ পর্দাটা মাঝ বরাবর ভাঁজ খেতে শুরু করে দিয়েছিল। এবার টেলোফেজে কি হচ্ছে দেখো, এখানে তো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, কোষ পর্দাটা দেখো আর একটু বেশি ভেতরে ভাঁজ খেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোষ পর্দাটা ভেতরের দিকে এরমভাবে ভাঁজ খেয়ে ঢুকে যাচ্ছে কেন? কারণ হচ্ছে ঠিক এই মধ্যিখান অঞ্চলটাতে দুটো প্রোটিন থাকে, একটা থাকে অ্যাক্টিন আর অ্যাক্টিনের মাঝখানে থাকে মায়োসিন। এই অ্যাক্টিন মায়োসিন প্রোটিনগুলো ঠিক এই মাঝখানটায় থাকে, এরা পরস্পর জুড়ে গিয়ে কন্ট্রাক্টাইল রিং তৈরি করে। এই কন্ট্রাক্টাইল রিংটা কি করে, ক্রমশ সংকুচিত হয়। তাহলে এই কোষ পর্দাটা ক্রমশ এদিকে ভাঁজ খাচ্ছে, ভেতরে ঢুকছে, এই কোষ পর্দাটা ক্রমশ এদিকে ঢুকে যাচ্ছে ভেতরের দিকে। এটাকে বলা হয় হচ্ছে, এই যে খাঁজটা তৈরি হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ক্লিভেজ ফারো। ক্লিভেজ ফারো, আর এই পদ্ধতিটা থেকে বলা হচ্ছে তোমার ক্লিভেজ। তাহলে ক্লিভেজ ফারো ক্রমশ গভীরতর হবে, কারণ হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ততই সংকুচিত হবে এবং গভীরতর হতে হতে এরা ক্রমশ পরস্পর কি হবে, ক্লিভেজ ফারোটা জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে দেখো দুটো অপত্য প্রাণীকোষ তৈরি হলো। তাহলে কি কি হলো, প্রথমে কিছু না, এটা হচ্ছে তোমার অ্যাক্টিন মায়োসিন সংকুচিত হচ্ছে, অ্যাক্টিন মায়োসিন জুড়ে গিয়ে কন্ট্রাক্টাইল রিং তৈরি করছে, রিং যত সংকুচিত হচ্ছে খাঁজ তত গভীর হচ্ছে, এরকম ক্রমশ খাঁজগুলো জুড়ে যাচ্ছে দুটো প্রান্ত দিয়ে, জুড়ে গিয়ে দুটো সেল আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রাণীকোষের সাইটোকাইনেসিস। তাহলে আমরা ক্যারিওকাইনেসিস পড়লাম। আমরা প্রথমে তো আমরা পড়লাম হচ্ছে সেল সাইকেল, মানে একটা কোষ কেন কোষ চক্রে প্রবেশ করছে। সেকেন্ড আমরা পড়লাম মাইটোসিস, কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস, মানে কি করে নিউক্লিয়াসটার বিভাজন হচ্ছে, ক্রোমোজোম তৈরি করে কি করে বিভাজন হচ্ছে। থার্ডলি আমরা যেটা পড়লাম সাইটোকাইনেসিস, মানে দেখলাম শুধু নিউক্লিয়াসের বিভাজন তো হলে হবে না, তার সাথে সাথে তো সাইটোপ্লাজমেরও বিভাজন হতে হবে, তাই আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমের বিভাজনটাও পড়লাম করে তাহলে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কিন্তু কমপ্লিট। যে মাইটোসিস কোষ বিভাজনের কিন্তু আর কিছু নেই, একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে গেছে। এই যে দুটো সেল তৈরি হলো, এই দুটো সেল কিন্তু সাথে সাথে প্রত্যেকে কোষ চক্রের মধ্যে মানে ইন্টারফেজের মধ্যে প্রবেশ করবে মাতৃকোষের অনুরূপ হওয়ার জন্য, যাতে করে ওরা পরবর্তী সেল সাইকেলে ঢুকতে পারে। আচ্ছা, এখানে দেখো এটা একটা স্লাইড দেওয়া আছে, একটা অনিয়ন রুট টিপের মাইটোসিস সেল ডিভিশন দেখানো আছে। ফেজগুলো দেখা যায় যে মাইক্রোস্কোপের নিচে তুমি কিরকম দেখবে, প্রোফেজকে কিরকম দেখবে, মেটাফেজকে এরকম দেখবে, অ্যানাফেজকে এরকম দেখতে পাবে। তো এই যে তোমরা মাইটোসিস সেল ডিভিশন আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই মাইটোসিস সেল ডিভিশনের তাৎপর্য কী বা কেন দরকার মাইটোসিস সেল ডিভিশনটা? খুব ইজি এবং খুবই সোজা। দেখো, প্রথমটা তো হচ্ছে অবশ্যই বৃদ্ধি, যে একটা এককোষী, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে একটা এককোষী ভ্রূণ সে ক্রমশ বেড়ে গিয়ে একটা শিশুর আকার নিচ্ছে, সেখান থেকে ক্রমশ সে আরও বাড়ছে, বেড়ে তার জীবনচক্রে বিভিন্ন ফেজ পেরিয়ে সে বার্ধক্য দশায় পৌঁছাচ্ছে। তাহলে এই যে ক্রমশ যে ছোট থেকে বড় হচ্ছে, তার বৃদ্ধি ঘটছে, তার জন্য দেহকোষের বিভাজন ঘটছে, তাই জন্য এটা অবশ্যই মাইটোসিস দরকার।
তারপরে 2 নম্বর পয়েন্টসে আমরা যেটা পড়েছিলাম যে দেখো অনেক সময় হয় যে কেটে গেল, সেখান থেকে রক্তপাত হলো, আবার সেই কাটা অংশটা কিছুদিনের মধ্যে জুড়ে গেল, তাহলে সেটা কি হয়, সেই পয়েন্টসটা হচ্ছে তোমার ক্ষত নিরাময়, কোষের প্রতিস্থাপন বা ক্ষয়পূরণ বা ক্ষত নিরাময় হয় অনেক সময়। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্টস এখন যেটা পড়বো সেটা হচ্ছে দেখো পুনরুৎপাদন। অনেক সময় জানো যে টিকটিকির লেজ কেটে গেলে সেখান থেকে দেখবে পুনরায় আবার করে লেজ তৈরি হয়। কিছু মোলাস্কা থাকে, মানে কম্বোজ জাতীয় প্রাণী, তাদেরও ফুট অংশ বা মাংসল পদ অংশ কেটে গেলে সেখান থেকে আবার নতুন করে মাংসল পদ তৈরি হতে পারে। এগুলো কেন হয়, যে সেলটা থেকে তোমার এই যে অঙ্গটা কেটে যাচ্ছে সেখানকার সেলের মধ্যে যে রিজুভিনেট করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ পুনরায় অঙ্গ তৈরি করার ক্ষমতা, ওই কোষটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটিয়ে আবার নতুন অঙ্গ তৈরি করতে পারে। আর এছাড়াও তোমার প্রজননের ক্ষেত্রেও লাগে, জননের ক্ষেত্রেও কিছু ওই যে অঙ্গজ জনন অযৌন জননের ক্ষেত্রে লেগে থাকে, যেগুলো ধরো রেণুর মাধ্যমে তোমার প্রস্ফুটিত হয়ে গাছ হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে, বা ধরো অ্যামিবার কোষ বিভাজন খুবই সরলতর যেটা মাইটোসিসেই ঘটে থাকে, কিছু কিছু ক্ষেত্রে মাইটোসিসও লক্ষ্য করা যেতে পারে। আবার তোমার আলু, পেঁয়াজ, আদা, এদের ক্ষেত্রেও তোমার মাইটোসিস কোষ বিভাজন, এদের অঙ্গজ জনন হয়, পরিবর্তিত কাণ্ডের মাধ্যমে এদের গাছ তৈরি হতে পারে। তো এই সব কারণগুলোর জন্য মাইটোসিস কোষ বিভাজন খুবই দরকার।